আপনারা জানেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গত ১৩ই জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা, যেখানে সরকারের দেওয়া তথ্য অনুযায়ী ২৩শে জানুয়ারি পর্যন্ত এই মাত্র ১০ দিনের মধ্যে ১০ কোটি মানুষ গঙ্গা, যমুনা আর সরস্বতীর সঙ্গমস্থলে পুণ্য স্নান করেছেন, যা একটি রেকর্ড। শুধুমাত্র মকর সংক্রান্তির দিনেই ৩.৫ কোটি মানুষ কুম্ভ স্নান করেছেন বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে। এই বিপুল জনসমাগমের জন্য এই কুম্ভ মেলাকে বলা হচ্ছে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ জনসমাবেশ। কিন্তু এই কুম্ভ মেলাতেই গত ২৯ তারিখে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। সরকারি তথ্য অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে আচমকা বিপুল মানুষের ঢল নামে ত্রিবেণী সঙ্গমে, যার ফলে ঠাসাঠাসি ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি এবং ঠেলাঠেলিতে পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু ঘটেছে আর ৯০ জন আহত হয়েছেন। অসংখ্য মানুষ পরিবার পরিজনের থেকে বিচ্ছিন্ন হয়ে কার্যত অসহায়ভাবে তাদের খোঁজে এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াচ্ছেন। পুত্র হারিয়েছে পিতাকে, স্বামী হারিয়েছে স্ত্রীকে, আবার মা বাবা হারিয়েছে সন্তানকে। শ্রদ্ধা নিবেদন এবং পুণ্য অর্জনের এই বিপুল আয়োজনের মধ্যে বহু মানুষের বুক ফাটা আর্তনাদ আর চোখের জল নিঃসন্দেহে কুম্ভের জৌলুস অনেকখানি ম্লান করে দিয়েছে। সেই সাথে কুম্ভ মেলার আয়োজন এবং ব্যবস্থাপনা নিয়ে উত্তরপ্রদেশ সরকারের যত বড় বড় দাবি ছিল তার অসারতাও এই ঘটনায় প্রমাণিত হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে অভিযোগ যে সরকার প্রথমে এই পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে আড়াল করার চেষ্টা করছিল। পদপিষ্ট হয়ে বহু মানুষ হতাহত হওয়ার পরেও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রেস ব্রিফিংয়ে কোনো মৃত্যুর কথা উল্লেখ পর্যন্ত করেননি। এমনকি সাংবাদিকদেরকে ঘটনাস্থলে যাওয়ার আর রিপোর্টিং করার অনুমতিও দেওয়া হয়নি। শেষ পর্যন্ত এই দুর্ভাগ্যজনক ঘটনার ১৬ ঘন্টা পরে ডিআইজি মহাকুম্ভ প্রেস কনফারেন্স করে সাংবাদিকদেরকে ৩০ জন ব্যক্তির পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা জানান। এখন প্রশ্ন হচ্ছে, এত ঢাকঢোল পিটিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার আর সেই সাথে ভারত সরকার যেখানে এই মহাকুম্ভের এত অ্যাডভার্টাইজমেন্ট করছিল, ন্যাশনাল মিডিয়াতে সর্বক্ষণ সরকারের ব্যবস্থাপনা এবং আয়োজনের অকুণ্ঠ প্রশংসা চলছিল, ইউপি সরকার তার বাজেটে কুম্ভের ব্যবস্থাপনা আর পরিকাঠামো নির্মাণে ২৫০০ কোটি টাকা বরাদ্দও করেছিল, আর এতে মোট খরচ হয়েছে যেখানে ৭,৫০০ কোটি টাকা, সেখানে এত বড় বিপর্যয় বা দুর্ঘটনা ঘটল কিভাবে? উত্তরপ্রদেশ সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, গত ২৯শে জানুয়ারি তারিখে মৌনী অমাবস্যাকে কেন্দ্র করে অমৃত স্নানের জন্য আচমকা বিপুল সংখ্যক মানুষ ত্রিবেণী সঙ্গমে এসে উপস্থিত হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আবার সেখানে উপস্থিত বহু পুণ্যার্থী, সাধারণ মানুষ আর বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি, সরকার আর প্রশাসনের চূড়ান্ত অব্যবস্থা এবং গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে আসলে এই মর্মান্তিক দুর্ঘটনার দায় কার? এই পুরো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে। নমস্কার, আমি অন্তরা আর আপনারা দেখছেন ইনসাইট। দু ২০২৫-এর মহাকুম্ভ মেলায় ঘটে যাওয়া ভয়াবহ আর মর্মান্তিক দুর্ঘটনার প্রসঙ্গে আসার পূর্বে হিন্দু ধর্মে এই কুম্ভের তাৎপর্য আর এর কিছু পূর্ব ইতিহাস সম্পর্কে কয়েকটি কথা আপনাদেরকে জানাই। হিন্দু ধর্ম, যাকে অনেকে সনাতনী ধর্ম বলে থাকেন, এতে কুম্ভ স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দু ধর্মের বিশ্বাস মতে কুম্ভ স্নান করলে মানুষের পাপ স্খলন হয় এবং মোক্ষের কাছাকাছি পৌঁছানো যায়। কুম্ভ স্নানে পুনর্জন্মের চক্র থেকেও মানুষ অব্যাহতি পায় বলে অনেকের বিশ্বাস। কুম্ভ স্নানের এই পরম্পরা বহু প্রাচীন কাল থেকে চলে আসছে। প্রয়াগ নামক স্থান এবং এখানে স্নানের জন্য তীর্থযাত্রার উল্লেখ ঋগ্বেদের পরিশিষ্ট অংশে পাওয়া যায়। এরপর পালি ভাষায় লিখিত বৌদ্ধ ধর্মের গ্রন্থগুলিতেও তৎকালীন সমাজে পুণ্য অর্জনের জন্য এ ধরনের স্নানের প্রচলনের উল্লেখ রয়েছে। এমনকি মহাভারতেও পাপস্খলনের জন্য মাঘ মাসে প্রয়াগে পুণ্য স্নানের কথা বলা রয়েছে। আর এই স্নানকে কেন্দ্র করে মেলারও সূত্রপাত হয়, যার উল্লেখ এনসিয়েন্ট স্ক্রিপচারগুলিতে পাওয়া যায়। তবে এই মেলার বয়স যে সঠিক কবে থেকে কুম্ভ মেলা শুরু হয়
তার কোনো সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায় না। অবশ্য সম্রাট হর্ষবর্ধনের আমলে প্রয়াগে একখানি বিরাট মেলার আয়োজন যে হতো তার প্রামাণ্য নথি ইতিহাসবিদরা পেয়েছেন। সপ্তম শতাব্দীতে ভারতে আগত চীনা পর্যটক হিউয়েন সাং তার বিবরণীতে হর্ষবর্ধনের রাজধানী প্রয়াগের বিস্তৃত বিবরণ সহ সেখানে নদীর সঙ্গমস্থলে আয়োজিত হওয়া বিরাট মেলা এবং পুণ্য স্নানের উল্লেখ করেছেন। সেখান থেকে জানা যায় প্রয়াগে ৩ নদীর সঙ্গমে সম্রাট হর্ষবর্ধন প্রতি ৫ বছর অন্তর অন্তর একটি মেলার আয়োজন করতেন, যেখানে তিনি নিজের সর্বস্ব এমনকি পরনের বস্ত্রটুকুও দান করে দিতেন। প্রয়াগের সেই মেলাই আজকের কুম্ভ মেলা বলে বহু ঐতিহাসিক মনে করেন। আবার অনেকে মনে করেন অষ্টম শতকে যখন বৌদ্ধ এবং জৈন ধর্ম চূড়ান্ত জনপ্রিয় হয়ে উঠছিল, সেই সময় আদি শঙ্করাচার্য যখন সনাতন হিন্দু ধর্মকে পুনরুজ্জীবিত করে তোলার কাজ আরম্ভ করলেন, তখন তার হাত ধরেই কুম্ভ মেলা শুরু হয়। এ তো গেল কুম্ভ মেলার ইতিহাস। কিন্তু এই কুম্ভ মেলা বা কুম্ভ স্নান কেন হিন্দুদের কাছে এত পবিত্র, এত জনপ্রিয় যে একে কেন্দ্র করে কোটি কোটি মানুষের সেখানে আগমন ঘটে? এর কারণ কি? কারণ এর সাথে জুড়ে রয়েছে বিভিন্ন পুরাণে উল্লেখিত সমুদ্র মন্থনের কাহিনী। কুম্ভ শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে, যার অর্থ হচ্ছে হাঁড়ি বা কলসি। পুরাণের কাহিনী অনুসারে দেবতা এবং অসুরেরা মিলে যখন সমুদ্র মন্থন করেছিলেন, তখন সেখান থেকে অনেক কিছুর সাথে উঠেছিল এক কলসি অমৃত, যা খেলে অমরত্ব লাভ করা যায়। ফলে এই অমৃতের অধিকার নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে তুমুল বিবাদ শুরু হলো। লড়াই যখন চরমে গিয়ে পৌঁছলো, তখন অমৃত কলস যাতে কোনোভাবেই অসুরদের হাতে গিয়ে না পড়ে, তার জন্য বিষ্ণু দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তের হাতে সেই কলস তুলে দেন। জয়ন্ত কাকের রূপ নিয়ে কলস ঠোঁটে করে উড়ে যান। তার এবং অমৃত কলসের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তার পিছু পিছু সূর্য, চন্দ্র, বৃহস্পতি এবং শনি এই 4 দেবতাকেও পাঠানো হয়। সেই সময় জয়ন্তের ঠোঁটে ধরা অমৃতের কলস থেকে চলকে কিছুটা করে অমৃত 4টি স্থানে পড়েছিল। সেই 4টি স্থান হচ্ছে প্রয়াগরাজ, উজ্জয়িনী, হরিদ্বার এবং নাসিক। আর এই 4টি স্থানেই কুম্ভ মেলা আয়োজিত হয়। মানুষের বিশ্বাস যে যেহেতু এই 4টি স্থানে অমৃত পড়েছিল, তাই এখানে স্নান করলে পাপ ক্ষয় হয় এবং আত্মার মুক্তি ঘটে। তবে এই 4টি স্থানে কবে কবে কুম্ভ মেলা হবে তা আকাশে গ্রহ নক্ষত্রদের অবস্থান দেখে নির্ণয় করা হয়। পুরাণ অনুসারে যেহেতু অমৃত কলসের পিছু পিছু সূর্য, চন্দ্র, বৃহস্পতি এবং শনি এই 4 দেবতা গিয়েছিলেন, তাই মূলত এই গ্রহ নক্ষত্রগুলির অবস্থানের উপর নির্ভর করে কুম্ভের দিন ঠিক করা হয়। যেহেতু বৃহস্পতি সূর্যের চারিদিকে এক পাক ঘুরে আসতে 12 বছর সময় নেয়, তাই 12 বছরে একবার পূর্ণ কুম্ভের আয়োজন করা হয়। আর 12 বছরের অর্ধেক অর্থাৎ প্রতি 6 বছর অন্তর একবার অর্ধ কুম্ভের আয়োজন করা হয় প্রয়াগরাজ এবং হরিদ্বারে। আর উজ্জয়িনী এবং নাসিক এই দুটি স্থানেই কুম্ভ মেলা আয়োজিত হয়। প্রয়াগে কুম্ভ মেলা আয়োজিত হওয়ার 3 বছর অন্তর অন্তর। তবে এ বছর অর্থাৎ 2025-এর প্রয়াগরাজ কুম্ভ হচ্ছে মহাকুম্ভ। এর গুরুত্ব এবং তাৎপর্য বাকি কুম্ভগুলির চেয়ে অনেক বেশি, কারণ 12টি পূর্ণ কুম্ভের পর আয়োজন হয় মহাকুম্ভের, যখন মহাকাশে একটি স্পেশাল এবং রেয়ার সেলেস্টিয়াল অ্যালাইনমেন্ট ঘটে। সূর্য, চন্দ্র, বৃহস্পতি এবং শনি এই 4টি গ্রহ নক্ষত্রই একই সরল রেখায় আসে। অর্থাৎ মহাকুম্ভ 144 বছরে আসে মাত্র একবার। তাছাড়া এই মহাকুম্ভ আয়োজিত হচ্ছে প্রয়াগরাজে, যার ফলে এর গুরুত্ব আর মাহাত্ম্য আরো বৃদ্ধি পেয়েছে, কারণ এখানেই গঙ্গা, যমুনা ও অন্তঃসলীলা সরস্বতীর সঙ্গম রয়েছে। তাই এই স্থানের গুরুত্ব অন্য 3 স্থানের চেয়ে বেশি। মনে করা হয় শাহী স্নানের সন্ধিক্ষণে যিনি এই 3 নদীর সঙ্গমে স্নান করেন তার মুক্তি লাভ হয়। ফলে এবারের এই মহাকুম্ভ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই একে ঘিরে বিজেপি শাসিত যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বহু আগে থেকেই প্রচার আরম্ভ করেছিল। এর জন্য উপযুক্ত পরিকাঠামো নির্মাণ আর ব্যবস্থাপনার জন্য সরকারের পক্ষ থেকে 6,382 কোটি টাকা বাজেট অ্যালোকেশন করা হয়। কিন্তু সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে খরচ হয়েছে এর থেকে অনেকটাই বেশি, 7,500 কোটি টাকা। সরকারি এস্টিমেট অনুযায়ী
অনুমান করা হচ্ছে ৪৫ দিনব্যাপী চলা এই মহাকুম্ভে প্রায় ৪৫ কোটি মানুষের আগমন ঘটবে, যেখানে মেলা শুরু হওয়ার মাত্র ১০ দিনের মধ্যেই ১০ কোটি মানুষ সঙ্গমস্থলে পুণ্য স্নান করেছেন বলে জানা যাচ্ছে। আর শুধুমাত্র মকর সংক্রান্তির দিনে অর্থাৎ ১৪ই জানুয়ারি তারিখে শাহী স্নান উপলক্ষে ৩.৫ কোটি মানুষ পুণ্য স্নান করেছেন। এই বিপুল ভিড়কে নিয়ন্ত্রণের জন্য সরকারের পক্ষ থেকে বহু ব্যবস্থাপনা নেওয়া হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে বারবার সম্প্রচারিত হয়েছে। যেমন পুণ্যার্থীদের থাকার জন্য ৪০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিরাট টেন্ট সিটির নির্মাণ করা হয়েছে। স্যানিটেশনের জন্য ১০,০০০ সাফাই কর্মী, ১.৫ লক্ষ টয়লেট, সিকিউরিটির জন্য ৫০,০০০ পুলিশ কর্মী সহ এনডিআরএফ এবং সিআরপিএফ জওয়ান, এআই পাওয়ার্ড সার্ভিলেন্স সিস্টেম, ড্রোনের মাধ্যমে নজরদারি, আগুন লেগে গেলে দ্রুত আগুন নেভানোর জন্য ২,০০০-এরও বেশি ট্রেন্ড কর্মী, ৩৫০-র বেশি ফায়ার ফাইটিং ভেহিকেল, ৫০টি ফায়ার স্টেশন সহ আরও বহু কিছুর ব্যবস্থা করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে। আর বিভিন্ন মিডিয়াতে সেসবের ফলাও প্রচারও করা হয়েছে। মহাকুম্ভের আয়োজন খতিয়ে দেখতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তো বটেই, এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত প্রয়াগরাজ পরিদর্শনে গিয়েছিলেন। বলা হচ্ছিল এই মহাকুম্ভে কোটি কোটি পুণ্যার্থীর নিশ্ছিদ্র সুরক্ষার জন্য ওয়ার্ল্ড ক্লাস ক্রাউড ম্যানেজমেন্টের ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনোভাবেই কোনো অঘটন ঘটতে না পারে। কিন্তু গত মঙ্গলবার গভীর রাতের ঘটনা সরকারের এই সমস্ত প্রচার আর দাবির অসারতা প্রমাণ করে দেয়। গত ২৯ তারিখ অর্থাৎ বুধবার ছিল মৌনী অমাবস্যা। কুম্ভে ৫টি বিশেষ তিথি স্পিরিচুয়ালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশেষ বিশেষ দিনগুলিতে শাহী স্নানের আয়োজন করা হয়। পুণ্যার্থীরা মনে করেন এই বিশেষ তিথিগুলিতে স্নান করতে পারলেই সবচেয়ে বেশি পুণ্য এবং মোক্ষ লাভ হয়। এই তিথিগুলি হচ্ছে মকর সংক্রান্তি, যা পড়েছিল ১৪ই জানুয়ারি তারিখে, মৌনী অমাবস্যা ২৯শে জানুয়ারি, বসন্ত পঞ্চমী পড়েছে ৩রা ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমা ১২ই ফেব্রুয়ারি এবং মহাশিবরাত্রি ২৬শে ফেব্রুয়ারি। বিশেষত এই ৫টি তিথিতে অমৃত স্নানের জন্য কুম্ভে প্রচুর মানুষের ভিড় হয়। এদের মধ্যে মৌনী অমাবস্যা এই মহাকুম্ভে আরো গুরুত্বপূর্ণ তিথি ছিল, কারণ জ্যোতিষ মতে ওই দিন অমাবস্যার ৩ ঘন্টা আগে সূর্য, চন্দ্র, বৃহস্পতি এবং শনির সাথে একই সরলরেখায় আসে পুষ্য নক্ষত্র। ফলে এই দিনের তাৎপর্য আরো বেড়ে যায়। আর এই বিশেষ তিথিটিতে ব্রাহ্ম মুহূর্তে গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী সঙ্গমস্থলে পুণ্য স্নান করার জন্য মঙ্গলবার সন্ধে থেকেই কোটি কোটি মানুষ জড়ো হতে শুরু করেছিলেন। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু তারপর থেকে ভিড়ের ছবিটা ক্রমে বদলাতে শুরু করে। রাত ২টোর দিকে পরিস্থিতি পুরো বদলে যায়। আখাড়াগুলির জন্য সঙ্গমের পথ নির্দিষ্ট করে দিয়েছিল পুলিশ প্রশাসন। বুধবার সকাল ৫টা থেকে সেই পথ ধরেই আখাড়ার সদস্যদের সঙ্গমে স্নান করতে যাওয়ার কথা ছিল, কিন্তু মঙ্গলবার রাত ১টার পর থেকেই সেই পথও পুণ্যার্থীদের ভিড়ে অবরুদ্ধ হয়ে যায় বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে। প্রশাসনের পরিকল্পনা ছিল শাহী স্নানের পরে চিহ্নিত ব্যারিকেড ঘেরা পথ দিয়েই পুণ্যার্থীদের ফেরানো হবে, কিন্তু ভিড় এতটাই বেড়ে যায় যে রাত ২টোর পরে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আচমকা ধাক্কাধাক্কি শুরু হওয়ায় ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যাচ্ছে, মঙ্গলবার রাত ২:৩০ নাগাদ একসঙ্গে প্রচুর মানুষ সঙ্গমের তীরে এসে পৌঁছন। অনেকেই মাথায় ভারী মালপত্র নিয়ে এসেছিলেন, কিন্তু কোন পথ ধরে স্নান করতে যাবেন, স্নান করে উঠে কোন পথে ফিরবেন, কিছুই বুঝে উঠতে পারছিলেন না তারা। তাদের পথ দেখানোর জন্য কেউ ছিলেন না বলে অভিযোগ। সেই সঙ্গে নদীর তীরে ভারী ওজনের বেশ কিছু ডাস্টবিন রাখা ছিল, যা ভিড়ের মধ্যে অনেকেই দেখতে পাননি। আর তাতেই ধাক্কা খেয়ে বহু পুণ্যার্থী মাটিতে পড়ে যান। মাথায় থাকা মালপত্র ছিটকে পড়ে, কারো কারো মাথাও ফেটে যায়। মালপত্র এবং মাটিতে পড়ে যাওয়া পুণ্যার্থীদের সঙ্গে ধাক্কা লেগে আরো অনেকে পড়ে যান। তাঁদের মারিয়েই এগোতে থাকেন অন্যেরা। এই সময়ে পদপিষ্ট হয়ে ৩০ জন মানুষের প্রাণ চলে যায়, আর আহত হন আরো ৯০ জন। অভিযোগ উঠছে যে এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত সংখ্যায় পুলিশ আর নিরাপত্তা কর্মীদের দেখা মেলেনি। অভিযোগ উঠছে যে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ভিআইপিদের পরিষেবা দিতেই বেশি তৎপর ছিলেন, ফলে বাকি পরিস্থিতির দিকে তাদের তেমন নজর ছিল না।
এমনকি ভিআইপিদের যাতায়াতের পথে যাতে কোনো বাধা না পড়ে সেজন্য বেশ কয়েকটি পন্টুন ব্রিজকেও জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে ভিড় আরো বাড়ে। সেই সাথে আরো অভিযোগ উঠছে যে প্রশাসনের মাইকে ঘোষণার মাধ্যমে অনর্থক বারবার তাড়া দেওয়ার কারণেই ভিড়ের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়। এরকমই একটি ভিডিও সংবাদ মাধ্যম সূত্রে প্রকাশ্যে এসেছে, যেখানে প্রয়াগরাজের কমিশনার বিজয় বিশ্বাস পন্থকে সেখানে ঘুমিয়ে থাকা মানুষদের তাড়াতাড়ি উঠে স্নান করে নেওয়ার ঘোষণা করতে দেখা যাচ্ছে। सभी श्रद्धालु सुन लें, यहाँ लेटे रहने से कोई फायदा नहीं है। जो सोवत है सो खोवत है। उठिए उठिए, स्नान करिए, भगदड़ मचने की संभावना है। उठे उठे उठे, सोए ना। অভিযোগ উঠছে যে এর পরেই সেখানে উপস্থিত লক্ষ লক্ষ মানুষ তড়িঘড়ি স্নানের উদ্দেশ্যে সঙ্গম স্থলের দিকে পা বাড়াতে শুরু করেন। অনেকেই ঘুমন্ত পুণ্যার্থীদের মারিয়ে এগিয়ে যেতে থাকেন, আর দেখতে দেখতে পুরো ত্রিবেণী সঙ্গম জুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এত মর্মান্তিক আর দুঃখজনক ঘটনা ঘটে যাওয়ার পরেও উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয় না। এমনকি পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত সংবাদ মাধ্যমকেও ঘটনাস্থলে যেতে আর রিপোর্টিং করতে নিষেধ করে বলে অভিযোগ উঠছে। পরের দিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যখন সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করছিলেন, তখনও তিনি এই পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে এড়িয়ে যান। শেষ পর্যন্ত এই দুর্ঘটনা ঘটার প্রায় 16 ঘন্টা পরে সন্ধ্যের দিকে ডিআইজি মহাকুম্ভ বৈভব কৃষ্ণ সাংবাদিক সম্মেলন করে 30 জনের মৃত্যুর কথা আধিকারিকভাবে স্বীকার করেন। এরপর অবশ্য যোগী আদিত্যনাথও এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন আর মৃতদের পরিবারকে 25 লক্ষ টাকা সরকারি সাহায্যের কথা ঘোষণা করেন। একইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মৃতদের পরিবার পরিজনদের সমবেদনা জানিয়ে আর আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করে সমাজ মাধ্যম এক্সে পোস্ট করেন। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি এনডিআরএফ আর পুলিশের ঘোড়সওয়ার বাহিনীকে কাজে লাগানো হয়। মোতায়েন করা হয় ভিআইপিদের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত এনএসজি কমান্ডোদেরও। সেই সাথে সেখানে উপস্থিত সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক দলগুলির কড়া সমালোচনার পর ভিআইপিদেরকে বিশেষ পরিষেবা দেওয়া বাতিল করেছে উত্তরপ্রদেশ সরকার। দুর্ঘটনার পর এই ভিআইপি কালচারের তীব্র নিন্দা করেছেন আধ্যাত্মিক গুরু মহামণ্ডলেশ্বর প্রেমানন্দ পুরীও। निकम्मा प्रशासन, सिर्फ तुष्टीकरण की नीति में ये प्रशासन लगा रहा कि कोई भी वीआईपी आए सिर्फ उसकी सेवा में लगा रहा, किसी भी व्यवस्था से कोई मतलब नहीं था। এরপর অবশ্য সরকারের তরফ থেকে ভিআইপি পাস বাতিল করে দেওয়া হয়েছে। বিশেষ পাস সঙ্গে থাকলেও মেলা প্রাঙ্গণে গাড়ি নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এত কিছুর পরেও সরকার এবং প্রশাসন সাধারণ মানুষকে উপযুক্ত পরিষেবা দিতে খুব একটা সফল হচ্ছে বলে মনে হয় না। বিশৃঙ্খলার কারণে বহু মানুষ নিজেদের আত্মীয় পরিজনের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। অনেক অল্প বয়সী বাচ্চা এবং বয়স্ক মানুষজনও ভিড়ের চাপে হারিয়ে গিয়েছে, যাদেরকে তাদের পরিবার হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। কয়েক কিলোমিটারে বিস্তৃত বিরাট মেলা প্রাঙ্গণ জুড়ে এরকম বহু মানুষের দেখা মিলবে, যারা লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারগুলির সামনে নিজেদের আত্মীয় পরিজনকে খুঁজে পাওয়ার জন্য অসহায়ভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু প্রশাসন এবং ভলেন্টিয়ারদের পক্ষ থেকে সেরকম উপযুক্ত সাহায্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠছে। এমনকি দুর্ঘটনা ঘটার মাত্র কয়েক ঘন্টা পর স্বজন হারানো মানুষদের হাহাকারের মধ্যেই অসংবেদনশীলভাবে সরকারি হেলিকপ্টার থেকে সেখানে পুষ্পবৃষ্টি করা হয়। অবশ্য অসংবেদনশীলতার এখানেই শেষ নয়। উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী সঞ্জয় নিষাদ এই দুর্ভাগ্যজনক ঘটনাকে একটি ছোট ঘটনা বলেও উল্লেখ করেন। এই দুর্ভাগ্যজনক পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর কুম্ভ মেলাতে আবারও আগুন লেগেছে। উত্তরপ্রদেশ সরকারের যাবতীয় বড় বড় দাবির পরেও দুবার আগুন লাগলো কুম্ভ মেলাতে। জানা যাচ্ছে গত বৃহস্পতিবার দুপুরে কুম্ভ মেলার সেক্টর 22-এর একটি তাঁবুতে আগুন লাগে। সেখান থেকেই আগুন অতি দ্রুত আশেপাশের তাঁবুগুলিতে ছড়িয়ে পড়তে থাকে, যার ফলে মেলা এলাকার চমনগঞ্জের কাছে পুড়ে যায় প্রায় 15টি তাঁবু। অবশ্য তাঁবুতে কোনো মানুষজন ছিলেন না বলে প্রাণহানি ঘটেনি। এর আগেও গত 19শে জানুয়ারি তারিখে প্রথমবার আগুন লেগেছিল কুম্ভ মেলার সেক্টর 19-এ, যেখানে পুড়ে ছাই হয়ে গিয়েছিল প্রায় 180টি তাঁবু। যদিও সেই খবর মিডিয়াতে সেভাবে প্রচারিত হয়নি। বিজেপি সরকারের সাফল্যের কাহিনী মিডিয়াতে বারবার সম্প্রচারিত হয়েছে।
অবশ্য কুম্ভ মেলাতে বিপর্যয় এবং প্রাণহানির ঘটনা তো এই প্রথমবার ঘটেনি। কুম্ভে এ ধরনের ঘটনার দীর্ঘ ইতিহাস রয়েছে। 1954 সালে প্রয়াগরাজ অর্থাৎ তৎকালীন এলাহাবাদে আয়োজিত হয় স্বাধীন ভারতের প্রথম কুম্ভ মেলা। সেবারও মৌনী অমাবস্যার দিনেই বিপুল সংখ্যক পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে জড়ো হয়েছিলেন। সেই বিরাট ভিড় আচমকাই রূপ নেয় চরম বিশৃঙ্খলার, যার জেরে প্রাণ হারিয়েছিলেন কয়েকশো মানুষ। মৃতের এক্সাক্ট সংখ্যাটা কোনো কোনো জায়গায় উল্লেখিত হয়েছে 800 বলে, কোথাও 200। এরপর 2003 সালে মহারাষ্ট্রের নাসিকে কুম্ভ উপলক্ষে গোদাবরী নদীর তীরে জড়ো হওয়া হাজার হাজার পুণ্যার্থীর ভিড়ে আচমকাই বিশৃঙ্খলা শুরু হলে প্রাণ হারিয়েছিলেন সেবার 39 জন। সেরকমই গত 2013 সালেও ঘটেছিল আরেক মর্মান্তিক দুর্ঘটনা। কুম্ভ মেলা উপলক্ষে আগত বিপুল ভিড়ের চাপে এলাহাবাদ স্টেশনের ফুটব্রিজ ভেঙে প্রাণ হারিয়েছিলেন 42 জন। এভাবেই বহুবার ভিড়ের কারণে ঘটা দুর্ঘটনা আর পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু ঘটে গেছে। ফলে সরকার এবং প্রশাসনের আরও সচেতন হওয়া উচিত ছিল। ভিড় নিয়ন্ত্রণের যথাযথ বন্দোবস্ত করারও প্রয়োজন ছিল এবং সরকার ঘোষণাও করেছিল যে সে সমস্ত বন্দোবস্ত তারা করেছে। কিন্তু তারপরেও এ ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা এড়াতে পারা গেল না। এর পেছনে দায় কি শুধুমাত্র সেই সব লক্ষ লক্ষ মানুষের যারা কেবলমাত্র নিজেদের বিশ্বাস এবং আস্থার কারণে শুধুমাত্র খানিকটা পুণ্য লাভের আশায় ভারতের নানা প্রান্ত থেকে, এমনকি ভারতের বাইরে থেকেও এই বিশাল মহাকুম্ভে সামিল হতে এসেছিলেন? নাকি এই বিপুল মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করে সুশৃঙ্খল পদ্ধতিতে ভিড়কে নিয়ন্ত্রণ করা যাদের দায়িত্ব ছিল, এর দায় সেই সরকার এবং প্রশাসনের? কারণ বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকার এবং কেন্দ্র সরকার আগামী দিনে এই মহাকুম্ভকে মানুষের ধর্মীয় বিশ্বাস আর শ্রদ্ধার বাইরে নিয়ে গিয়ে নিজেদের সাফল্য হিসেবে দেখিয়ে তার রাজনৈতিক ডিভিডেন্ড পাওয়ার চেষ্টা অবশ্যই করবে। অন্ততপক্ষে অতীত দেখে তো তাই মনে হওয়াটাই স্বাভাবিক। এমনকি এই মহাকুম্ভে কোটি কোটি মানুষের আগমনে রাজ্যের 2 লক্ষ কোটি টাকা আয় হতে চলেছে বলেও যোগী আদিত্যনাথের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। ফলে সরকার আর্থিক আর রাজনৈতিক লাভ যখন পাচ্ছে, তখন এর দায়টাও তো তাদেরই নেওয়া উচিত। ভারতবর্ষের নিরিখে কুম্ভ তো শুধুমাত্র একটি ধর্মীয় আস্থা নয়, তার ওপরে উঠে এটি একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে। তার কারণেই দেশ বিদেশের বহু মানুষ যারা ধর্মীয় পরিচয়ে হিন্দু নন, তারাও এই মহাকুম্ভে সামিল হয়েছেন। এই মহাকুম্ভে বহু শৈব বৈষ্ণব সেক্টের আখড়ার পাশাপাশি দেখা মিলবে দিগম্বর আখড়ার সাধু সন্ন্যাসীদের, যারা ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে জৈন। তেমনি আবার দেখা মিলবে খালসা এবং উদাসী আখড়ার, যাদের ধর্মমত শিখ, যারা গুরু নানককে মেনে চলে। শতাব্দীর পর শতাব্দী ধরে এরা সবাই যে যার ধর্মবিশ্বাসকে সাথে নিয়েই কুম্ভে সামিল হয়ে আসছে। ঠিক সেরকমই স্টিভ জবসের স্ত্রী লরেন জোবস, বিখ্যাত রক ব্যান্ড কোল্ড প্লের সিঙ্গার ক্রিস মার্টিন, আমেরিকান অভিনেত্রী ডাকোটা জনসন, বলিউড ডিরেক্টর কবির খান, কোরিওগ্রাফার রেমো ডিসুজা, এদের কেউই সনাতনী হিন্দু ধর্মের নন। কিন্তু তা সত্ত্বেও এরা সবাই আনন্দের সাথে এই মহাকুম্ভে সামিল হয়েছিলেন, কারণ এটাই আসল সনাতনী হিন্দু সংস্কৃতি, সবাইকে সাথে নিয়ে চলা। তাই কুম্ভ কোনো একটি নির্দিষ্ট ধর্মের উৎসব নয়, তা মানুষের মিলন মেলা। আর তার জন্যই এই উৎসব ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির লিস্টে স্থান পেয়েছে। আর ভারতের এই উজ্জ্বল ঐতিহ্যকে এভাবে প্রশাসনিক অব্যবস্থা আর গাফিলতির কারণে ঘটা দুঃখজনক ঘটনার মাধ্যমে মলিন করার অধিকার কোনো সরকারের, কোনো রাজনৈতিক দলেরই নেই। তাই আমরা আশা করব এই মহাকুম্ভের যে কটি দিন বাকি রয়েছে তা যেন নির্বিঘ্নে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সেই সাথে ভবিষ্যতের কুম্ভ মেলাগুলির সময়ও যেন আর কোনো বিপর্যয় না ঘটে, যেখানে সাধারণ মানুষের মৃত্যু ঘটে, মা বাবার কোল খালি হয় বা সন্তানেরা অভিভাবকহীন হয়। আপনারা এ নিয়ে কি ভাবছেন? আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।